বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং কলামিস্ট এবং নিঃসন্দেহে এই মুহূর্তে খুবই সাহসী সাংবাদিক, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, মাসুদ কামাল। এবং মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টা একটু আলোচনা করতে চাই, ডক্টর ইউনূস সরকারের সময় আইনগত বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে আইসিটিতে যে মামলাগুলো হচ্ছে সেটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানান ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমি প্রথমে একটু আপনাকে জানতে চাইছি যে এই সাংবাদিকদের বিরুদ্ধে, শিল্পী, সাহিত্যিক, খেলোয়াড়দের বিরুদ্ধে হত্যা মামলাগুলো করা হয়েছিল, সেটি নিয়েও নানানভাবে প্রশ্নবিদ্ধ এবং এটা এস্টাবলিশ যে তাদেরকে ইন্টেনশনালি মামলায় জড়ানো হয়েছে। এখন শোনা যাচ্ছে নতুন করে যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলাগুলো হয়েছিল, সিনিয়র জার্নালিস্ট যারা ছিলেন, সেই মামলাগুলো আবার জাগিয়ে তোলা হবে, অ্যাক্টিভ করা হবে। অর্থাৎ এর মধ্য দিয়ে সাংবাদিকরা নতুন করে আতঙ্কে ভুগছেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে নতুন করে সম্ভবত 29 জন শিল্পী, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হয়েছে আইসিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে। এই অবস্থায় আপনার মন্তব্য কি হবে? না, এটা আসলে দেখেন, আমি তো নিজে মনে করি যেটা যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছিল অগাস্টের পরে, মানে 2024-এর 8 অগাস্ট, এটা শুরুর দিকে কি ছিল সেই আলোচনা নাই পরিবহন, কিন্তু ধীরে ধীরে সেটা একটা জঙ্গলি শাসনে পরিণত হয়েছিল। এটা আমার কাছে মনে হচ্ছে। যা ইচ্ছা তাই করেছে, যাকে ইচ্ছা তাকে আইনগত জটিলতার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কোনো লজিক নাই, কোন রকম মানে নিয়ম কানুন নাই, কোনো আইনের তোয়াক্কা করা নাই। আমার ইচ্ছা হয়েছে ওই লোকটা খারাপ, অথবা ওই লোকটাকে আমি অপছন্দ করি, অথবা ওই লোকটার সঙ্গে অতীতে কখনো একটা ঝগড়া হয়েছিল, এই রোষে তাদের সবাইকে নিয়ে মামলা। আপনার মামলাটাই ধরেন না কেন, আপনারা একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে একজন লোক যে মব করলো, যে একজন মোল্লা, কাঠমোল্লা বলেন অথবা জঙ্গি বলেন, তারা যে মব করেছে আপনাদের সঙ্গে, এবং সেই মবকারীদের কথায় তারা আপনাদেরকে অ্যারেস্ট করলো। আপনারা গিয়েছিলেন, আপনি ছিলেন সেগুলো শ্রোতা, আপনাকে অ্যারেস্ট করা হলো, আপনাদের আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হলো। তো মবকারী কিন্তু কিছু হলো না, সে কিন্তু খুব আনন্দের সঙ্গে এখনো সে ঘুরে বেড়াচ্ছে, তার কিছু হলো না। তো এখন এইগুলি কোনো লজিক আছে? পৃথিবীর কোন সভ্য দেশ এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেবে না। আমাদের এখানে হয়েছে। এখন আপনার মামলা কিন্তু শেষ হয় না, আপনি জামিনে আছেন, মামলা তো শেষ হয় না। আপনারটা নিয়ে তো আবার অন্যটার মধ্যে ঢুকাই দিতে পারে। তো জামিনে থাকা মানে আপনি দয়ায় আছেন আসলে বেঁচে গেলে। অনেক লোককে দয়াও করা হচ্ছে না। তো এখন আমার কথা হলো কি, ওই সময় একটা জঙ্গলি পদ্ধতি ছিল, জঙ্গল রাজ তারা কায়েম করেছিল। কিন্তু এখন যেটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা কেন তাদের ধারাবাহিকতাকে অনুসরণ করছে, এই জায়গাটাতে আমি বুঝতে পারি না। আমি তো ব্যক্তিগতভাবে প্রত্যাশা করেছিলাম যে এই সরকার এসে লজিক্যালি চলবে। এই সরকারের প্রধান নিজে বারবার বলেছেন যে উনি দেশে একটা সুশাসন কায়েম করতে চান, উনি দেশে একটা আইনের শাসন কায়েম করতে চান। কিন্তু ওনারা কেবল আগের গুলিকে অনুসরণই করছেন না, মানে আগের যে ধারাবাহিকতা, আগে যে আমি তো ভেবেছিলাম কি, ওই যে বিভিন্ন রকম 200-300 লোককে আসামি করে একটা হত্যা মামলা করা হয়েছে, সেখানে অপ্রয়োজনীয় লোকগুলিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, এটা আমি আশা করেছিলাম। কিন্তু সেটা তো দেওয়া হয়নি। ওই মামলায় যারা জেলে ছিল তাদেরকে আবার আইসিটিতে নেওয়া হয়েছে, মানে আরো জটিল মামলা তাদেরকে ঢুকানো হয়েছে, যেখান থেকে নাকি তারা বেরোতেই না পারে। আবার পাশাপাশি নতুন নতুন মামলা হচ্ছে, নতুন নতুন আসামি অন্তর্ভুক্তি হচ্ছে। কারা আবেদন করছে দেখেন আপনি, মামলার বাদী কারা দেখেন আপনি, এক একজন উদ্ভট সব, মানে কতগুলি মানে উদ্ভট লোক, এটা বায়োগীয় লোক এসে নিয়ে হঠাৎ করে একটা মামলার বাদী হয়ে যাচ্ছে, এবং তারা বাদী হয়ে তাদেরকে কেউ চিনে না সোসাইটিতে, তাদের কোনো মানে তাদের কোন রকম গ্রহণযোগ্যতা আছে বলে আমি মনে করি না। সেই লোকগুলো এসে যাদেরকে তার অপছন্দ, যাদেরকে বিব্রত করতে হবে, সবাইকে আসামি করে দিয়ে দিল, এবং তখন সবাই আতঙ্কে থাকে। এই যে বিষয়টা না, এটা আমি মনে করি যে এটা সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য এটা অনেক বড় একটা ক্ষতির কারণ হচ্ছে। কিন্তু যদি এই জিনিসটা সরকার না বুঝে এখন, তো সরকার যদি নিজে থেকে বলে না আমরা আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু তার পরিণতি সম্পর্কেও কিন্তু সরকারকে
সতর্ক থাকতে হবে ভাই। এগুলো আমরা আগে বহু দেখেছি, আমরা হাসিনার আমলে দেখেছি সমস্ত ঘটনা, যে যা ইচ্ছা তা করার একটা মানসিকতা, কিন্তু তার পরিণতি কি হয়েছে সেগুলো একটু মাথায় রাখলে ভালো হয়। এই যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে এটা তো ওপেন সিক্রেট, আমি প্রথমে যেটা বলছিলাম যে এগুলো একেবারে ইন্টেনশনালি করা হয়েছে, কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে, সিনিয়র সম্পাদকদের পক্ষ থেকে আহ একটা তালিকা দেওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী নিজে চাইলেন, আচ্ছা ঠিক আছে, যে মামলাগুলো নিয়ে আপনাদের আপত্তি রয়েছে সাংবাদিকদের ক্ষেত্রে আপনারা একটা তালিকা দিন, আমরা যাচাই বাছাই করে দেখবো। তো একটা তালিকা দেওয়া হলো, সম্ভবত 243 বা 343 এই টাইপের একটা সংখ্যা, যাদের বিরুদ্ধে একেবারে ফেক মামলা করা হয়েছে। মামলা মানে তালিকা দেওয়া হলো, তারপরে উল্টো এই কাজগুলো ঘটছে কেন? এবং উপরন্তু আবার নতুন নতুন করে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করা হচ্ছে। আপনার কি মনে হয় যে পিছনে কেউ অন্যভাবে কাজ করছে? সেটা আসলে আমি বলতে পারবো না। আমার মনে হয় পেছনে যদি অন্য অন্য কোনো কেউ কাজ করে থাকে, আমার মনে হয় এটা ওভাবে বলা যাবে না। তবে আমার কাছে আমি যেটা ধারণা করি যে সরকারের নিজের মধ্যেই কিছু আছে, অন্য পেছন থেকে বলতে হবে না। কারণ সরকার যদি নিজেই হতে চায়, নিজেই সরকারের যে চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হবে আমাদের কাছে, আমার যেটা ধারণা যে সরকারের এটা করা উচিত না, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, কিন্তু দেখেন সাংবাদিকদের মাঝখান থেকে তালিকা দিতে হবে কেন? আপনি তালিকা সাংবাদিকদের দেওয়া, সম্পাদকদের দেওয়া তালিকা দেখে আপনি ছাড়বেন? আপনি তো আপনার মতো করে বিচার করবেন, আইন বিচার করবে, এবং আইন যদি আইনের মতো করে চলতো, বাংলাদেশে যে আইনটা আছে, যে আইনটা চলে, সেই আইন যদি আইনের মতো করেই চলতো, তাহলে তো এই সাংবাদিকরা অনেক আগেই মুক্তি পেয়ে যেত। আগের সরকার আইনকে আইনের মতো চলতে দেয়নি, আইনকে তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলতে বাধ্য করেছে, যে কারণে এটাকে মুক্তি পায় নাই। আপনি ধরেন আমার এখানে একটা অঘটন ঘটলো, একজন লোক মনে করেন মারা গেল, একজন লোক বাস করে মনে করেন সে শরীয়তপুরে, আমি তাকে আসামি করে দিলাম। কি বললাম যে যখন এই লোকটা এখানে মারা যায়, যখন এই লোকটা এখানে মানে এভাবে গুলি খেলো, তখন ওই লোকটা তো কোনো সমবেদনা প্রকাশ করে নাই, কোনো আহ এই ধরনের শব্দ উচ্চারণ করে নাই, তার মানে সে হলো হত্যাকারী দোষর, বলে তাকে আমি আসামি বানাই দিলাম ভাই। তো এই জিনিসটা কি আইন প্রয়োগকারী সংস্থা বুঝবে না? কমন সেন্স কি তাদের নাই যে ওইখান থেকে না বললেই সে দোষর হয়ে গেল? এই যে শাপলা চত্বর নিয়ে যে মামলাটি হয়েছে, সেই মামলা নিয়ে এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 90 সহ 5টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং স্ট্রেট বলেছে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি যেন কোনো মামলা না হয়। কেন? আইসিটিতে যে মামলাগুলো করা হচ্ছে সেগুলোতে জামিন হচ্ছে না, জামিন হয় না, এবং সাংবাদিক ফারজানা রূপা বা শাকিল আহমেদের মতো মানুষদের জামিন হয়েছে বিভিন্ন জায়গায়, তাও তাদেরকে ছাড়া হচ্ছে না। এখন স্থায়ীভাবে আটক রাখার জন্য আইসিটিতে এই মামলাগুলো করা হচ্ছে। এবং আমরা দেখলাম যে ওই বিবৃতি দেওয়ার পরে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বুধবার একটি বিবৃতি দিল। সেই বিবৃতি পরে আব্দুল লতিফ সিদ্দিকীকে সেই মামলায় আটক দেখানো হলো। মানে এগুলো কি হচ্ছে? বলে আপনি শাপলা চত্বরের ঘটনা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। শাপলা চত্বরের ঘটনা যখন ঘটে, তখন তো আমি মানে একটা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর ছিলাম। তো ওই সময় তো নিউজ রুম গুলিতে আমি থাকতাম, আমাদের রিপোর্টার তো ওখানে গিয়েছিল। তারপরে আমি এর মাঝখানে দেখলাম যে আপনার বিবিসির সময় বাংলা বিভাগের প্রধান ছিল সাবির মুস্তফা, উনিও দেখলাম এক ইন্টারভিউতে বলেছেন যে ওনার রিপোর্টার ওখানে ছিল। তো এরা কেউ কিছু দেখে নাই। কিন্তু পরের দিন, হ্যাঁ এটা রহস্যজনক, রাতের বেলায় এত লোক ছিল, হঠাৎ করে সকালবেলা সব ক্লিয়ার হয়ে গেল। কিভাবে গেল, কেন গেল, ভয় পেয়ে গেল না কিভাবে গেল, এটা আমরা কিন্তু জানি না। কিন্তু আমার কথাটা হলো যে এই ঘটনায় ওখানে এরকম যে এই যে 40 জন 50 জন লোক মারা গেছে বলে এখন দাবি করা হচ্ছে এত বছর পরে, যারা মারা গেছে তারা এত বছর একটা কথা কেউ বলেনি, কারোর কাছে শুনি নাই যে মারা গেছে। তারও যে বড় কথা, ওই অনুষ্ঠানটার আয়োজন করছিল কে? আয়োজন করছিল হেফাজতে ইসলাম। এই হেফাজতে ইসলামও কি এত বছরে কোনদিন বলছিল
যে আমাদের 10 জন লোক মারা গেছে? কেউ বলছে? বলে না। দেশীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, এরা কেউ বলছে যে ওখানে এতজন লোক মারা গেছিল? কেউ বলে নাই। এক আজিজুর রহমান শুভ্র, সে এক কাহিনী বানাইছিল যে তার কাছে নাকি এতগুলি নাম আছে। তো তারাও তো 18 মাস ছিল, তারাও তো 18 মাস আপনার ক্ষমতায় ছিল, তারা এটা অগ্রসর করতে পারছে? আমরা দেখলাম তারপরে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে গেল। দিগন্ত টেলিভিশন বন্ধ হওয়াটা খুবই অন্যায় হয়েছে। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বন্ধ করছে। আমি মনে করি এটা ওই সময়কার যারা মন্ত্রী ছিলেন, হাসান হক ইনুর আমলে এটা হয়েছে। আমি ইনুকে মনে করি বাংলাদেশের সর্বনিকৃষ্ট তথ্যমন্ত্রী ছিল। তো ঠিক আছে, ছিল। আমরা অনেকে ভাবছিলাম, যেহেতু আমি টেলিভিশন সাংবাদিকতা তখন করতাম, আমি ভাবছিলাম কি বোধহয় এদের কাছে কোনো বিশেষ ফুটেজ আছে, যাতে এই ফুটেজ গুলো তারা দেখাতে না পারে, এই জন্য টেলিভিশনটা বন্ধ করে দিচ্ছে। এটা আমার ধারণা ছিল। এবং সেই ধারণা বশবর্তী হয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো 24-এ, তখন আমি আশা করছিলাম এখন বোধহয় সেই লুকিয়ে রাখা ফুটেজ গুলো বের করা হবে, দেখানো হবে কিভাবে মারা হয়েছে। কারণ দিগন্ত টেলিভিশন তো পুরো অনুষ্ঠানটা লাইভ করছিল। তো সেই ফুটেজকে আমরা দেখতে পেয়েছি। আজকে তো 2 বছর হয়ে গেল, দেখতে পেয়েছি, কিন্তু পাইনি তো ভাই। কাজেই সন্দেহ তো একটা আছে যে আসলে এখন বলবেন আমি তো তালিকা নিয়ে আসছি। আরে ভাই, তালিকা তো এই 24-এর যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনেও আমরা দেখছি। তারপর দেখছি তালিকা থাকে অনেক মৃত ব্যক্তি যখন হাইটে হাইটে উঠে আসতেছে, এটা তো আমরা দেখছি। কাজেই 13 বছর আগে ঘটনার তালিকা আপনি এখন বানাচ্ছেন। কাজেই ভাই এইগুলি এত সহজ না। আর এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি একজনকে রায় দিয়ে দিবেন, একজনকে অ্যারেস্ট করে ফেলাবেন। লতিফ সিদ্দিকী, তার মতো এরকম মানে আপনার বড় মাপের মুক্তিযোদ্ধা খুব কমই আছে। ওনার ভাইয়ের কারণে হয়তো ওনারটা অনেকে বলে না, কিন্তু উনি মানে একটা বড় সংগঠক ছিলেন। টাঙ্গাইল এলাকায় যারা আছে সবাই জানে যে কাদের সিদ্দিকী নিজে যুদ্ধ করেছেন, নিজে ছিলেন। লতিফ সিদ্দিকী ছিলেন সংগঠক, উনি সময় এমপি ছিলেন, উনি ছিলেন সংগঠক একজন, তাই না? তো সেরকম একজন বড় মানে ওই লোকটার একটাই দোষ, লোকটা নিজে যেটা বোঝেন উনি ওটা বলেন। উনি স্পষ্টবাদী ব্যক্তি। ওনার এই স্পষ্টবাদিতার কারণে উনি প্রচুর লেখাপড়া জানার লোক, আমি যতটুকু ওনাকে দেখেছি। তো এরকম একটা জ্ঞানী লোক এবং এরকম একটা স্পষ্টবাদী লোক, স্পষ্টবাদিতার কারণে আওয়ামী লীগ আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ তাকে বেজ্জতি করার জন্য অনেক চেষ্টা করছে, জেলে নিছে, তার মন্ত্রিত্ব থেকে সরাই দিছে, এবং এই আমলেও হচ্ছে। মানে স্পষ্টবাদী লোকের দুর্ভোগ সবসময়, এটা মনে হয় আরেকবার প্রমাণ হলো। তো ওনাকে বয়স্ক একটা মানুষকে নিয়ে যে আপনি আবার ঢুকালেন কোনটাতে, শাপলা চত্বরে। শাপলা চত্বরে যখন হামলা হয় তখন উনি কি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? উনি কি ছিলেন রে ভাই? যত লোক আমি চিনি আওয়ামী লীগের যারা এখনো জীবিত আছে, দেও সবার নাম দিয়ে দিলাম, নাম হয়ে গেল ভাই। এইগুলি আমি জানি না কি হচ্ছে কি না হচ্ছে, বাট আমি বলবো যে এই আইসিটিটাকে আওয়ামী লীগ বিতর্কিত করছিল। আইসিটি-কে আওয়ামী লীগ বিতর্কিত করেছিল। তারা মানে জামাতকে শেষ করতে হবে এই মানসিকতা থেকে তারা এটাকে তারা মানে চালু করছিল, এবং অনেককে মারছে এবং অনেককে ফাঁসি দিছে। সব কিছু কিছু ঘটনা হয়তো ঠিক আছে বিচার, আবার কিছু কিছু বিচার আছে আমি মনে করি অতিরিক্ত হয়েছে। আপনি ভালো থাকবেন। সাংবাদিক মাসুদ কামাল, আপনার জন্য শুভকামনা। দর্শক আপনারা যারা শুনছিলেন, সাংবাদিক মাসুদ কামাল যে বিশ্লেষণ গুলো করছিল একেবারে নিরপেক্ষতা জায়গা থেকে, নিঃসন্দেহে তার সঙ্গে হয়তো বাংলাদেশের ব্যাপক অংশের মানুষ একমত পোষণ করবেন, কিন্তু সরকারগুলো, রানিং সরকারগুলো কখনো আমাদের কথা, সাংবাদিক মাসুদ কামালদের কথা সম্ভবত কোনো প্রকার কানে তোলার চেষ্টা করে না। কানে তুলে না বিধায় আমরা ইতিহাসের নির্মম পরিণতি গুলো দেখি। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।